নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প সন্তু কোথায়, লেখক প্রদীপ চন্দ্র বসু। খেলার মাঠে সন্তুর সঙ্গে কথা হয়েছিল রাত্রে আম কুড়োতে যাব। সন্তু আমার পাশের বাড়িতেই থাকতো। ঠিক 11টায় ঘড়ির কাঁটা মিলিয়ে ও এসে হাজির হলো। বাড়ির বাইরের দিকে পড়ার ঘরে ওর জন্য অপেক্ষা করছিলাম আমি। বাবা দাদা সবাই ঘুমিয়ে পড়েছেন। ভেতর থেকে কারো গলার আওয়াজও পাচ্ছিলাম না। শুতে যাবার আগে মা দেখে গেছেন আমি পড়ছি। গ্রীষ্মের ছুটির পর স্কুল খুললে প্রি-টেস্ট পরীক্ষা। সেজন্য মা কয়েকদিন আগে পড়ার ঘরেই আমার শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। পড়তে পড়তে ঘুম পেলে আমি যাতে ওখানেই শুতে পারি। আমি যথেষ্ট বড় হয়ে গেছি, একলা শুতে আজকাল আর ভয় করে না। সন্তু এসে ডাকতে আমি চুপি চুপি পড়ার ঘরে তালা দিয়ে বেরিয়ে এলাম। আম কুড়োতে যাবার কথা বাড়ির কাউকে বলিনি, বললে এত রাত্রে কেউ আমাদের যেতে দিতেন না। ছোটবেলায় ক্লাস 3-4 পড়ার সময় বন্ধুরা মিলে প্রায়ই রোজই বিকেলবেলা আম কুড়োতে যেতাম। কুড়িয়ে পাওয়া আম খাবার লোভ উঁচু ক্লাসে ওঠার পর চলে গেছে। সেদিন খেলার মাঠে অনেক দিন পর পুরনো ইচ্ছেটা কেন জানি হঠাৎ আমার আর সন্তুর মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল। সে সময় আমরা মালদা জেলার মানিকচকে থাকতাম। মানিকচককে ঠিক শহর বলা যায় না, গঞ্জের মতো ছিল জায়গাটা। এমনিতেই মালদার আমের যথেষ্ট নামডাক আছে। মানিকচকের আমবাগান আবার জেলা বিখ্যাত। তবে আমাদের নিজস্ব কোনো আমবাগান ছিল না। ঠাকুরদা মারা যাওয়ার আগে ভিটে বাড়িটা ছাড়া আর সব জমিজমা বিক্রি করে ফেলেছিলেন পিসিদের বিয়ে দিতে। ধান চালের ব্যবসা করে বাবা সংসার চালাতেন। আমরা বাজার থেকে আম কিনে খেতাম। এছাড়া চুরি করে কুড়িয়ে খাওয়া টাওয়া তো ছিলই। বিকেলে অল্প স্বল্প ঝড় বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার ছিল। সন্তু আর আমি বাইরে বেরিয়ে দেখি চারপাশে জ্যোৎস্নার ঢল নেমেছে। আমাদের বাড়ি থেকে আমবাগানগুলি বেশ খানিকটা দূরে, লোকালয় ছাড়িয়ে যেতে হবে। সেজন্য দুই বন্ধু মিলে তাড়াতাড়ি পা চালালাম। বাড়ির লোকেরা টের পাওয়ার আগেই ফিরে আসতে হবে। নিস্তব্ধ রাত, পাতলা বাতাসে ভিজে মাটির সোদা গন্ধ। দিনের গরম ভাব এখন নেই। পরিষ্কার জ্যোৎস্নার আলোয় মেঠো রাস্তা ধরে হেঁটে যেতে আমার ভালোই লাগছিল। পাশাপাশি হাঁটতে হাঁটতে সন্তু জিজ্ঞেস করল, কিরে ভাবলা, ব্যাগ এনেছিস তো? এনেছি, পকেটে আছে, নিচু গলায় সন্তুকে আমি বললাম। মিনিট 10 হাঁটার পর পালেদের আমবাগানে আমরা প্রথম ঢুকলাম। বাগানটা খুব বড় না হলেও পুরনো। আমও ধরেছে অনেক। গাছের ওপর ছড়িয়ে পড়া জ্যোৎস্নায় আমগুলো ধূসর দেখাচ্ছিল। বেশ বড় বড় ফজলি আম ঝুলে আছে থোকায় থোকায়, কিন্তু গাছতলায় খুঁজে পেতে একটা আমও পেলাম না দুজনে। আশ্চর্য ব্যাপার, বিকেলে ঝড় হলো অথচ একটা আমও বাগানে পড়ে নেই। এর মধ্যে কারা যেন সব কুড়িয়ে নিয়েছে। এদিককার আমবাগানে পাহারাদার বা মালি রাখার কোনো ব্যবস্থা নেই। ঢিল ছুঁড়ে বা চুরি করে কেউ আম খায় না। লোকে গাছতলায় কুড়িয়ে যা পায় তাই যথেষ্ট। কুড়িয়ে পাওয়া আম নিলে বাগানের মালিকও কিছু বলে না। প্রথমে আম না পাওয়ায় আমাদের মন খারাপ হয়ে গেল। এরপর দুই বন্ধু ঢুকলাম পাশের বাগানে। বাগানটা একটা মারোয়ারি। আমরা নাম জানতাম না। এই বাগানের গাছগুলি বেশ ঝাঁকড়া আর ঘন করে লাগানো, ফলে আগের বাগানের মতো গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো বাগানে বিশেষ ঢুকছিল না। তাহলেও যা ঢুকছিল তাতে গাছতলার মাটি দেখতে পাচ্ছিলাম কোনো মতে। কিন্তু আমি আর সন্তু পরস্পরের মুখ দেখতে পাচ্ছিলাম না ভালো করে। এই বাগানেও যখন একটাও আম কুড়িয়ে পেলাম না,
খুব হতাশ হয়ে পড়লাম আমি। ঝড়ে পড়া আম সব কারা কুড়িয়ে নিল? সেই ছোটবেলা থেকে আম কুড়োচ্ছি, এরকম অভিজ্ঞতা তো হয়নি কখনো। হঠাৎ খেয়াল করলাম আম খুঁজতে খুঁজতে আমি আর সন্তু আলাদা হয়ে গেছি। আধো অন্ধকারে সন্তুকে ধারে কাছে দেখা যাচ্ছে না। আমার সঙ্গে টর্চ নেই, বাড়ি থেকে আনতে ভুলে গেছি। সন্তুকে খুঁজে পাওয়ার জন্য আমি বাগানের মধ্যে অস্থিরভাবে ঘুরতে শুরু করলাম। নিস্তব্ধ রাত্রি, মাঝে মধ্যে টুপটাপ শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ওগুলো পাতা ঝরার শব্দ। গাছ থেকে আম পড়লে ওরকম শব্দ হয় না, কারুর পায়ের শব্দও ওরকম নয়। তাহলে সন্তু গেল কোথায়? আম কুড়োনোর কথা আমার মাথায় উঠল। এক অজানা ভয়ে শিউরে উঠল আমার হাত পা। একা একা সেই অন্ধকার বাগানের মধ্যে দাঁড়িয়ে আমি ডাকতে লাগলাম, সন্তু, এই সন্তু, তুই কোথায়? কেউ সাড়া দিল না। তার বদলে একটা রাত জাগা পাখি মানুষের গলার আওয়াজ পেয়ে বিকট স্বরে ডেকে উঠল। আচমকা পাখির বিকট ডাক শুনে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। গায়ের লোম সব খাড়া হয়ে গেছে। আমি এখন কি করব? এমন সময় পাশ থেকে কে যেন খুব আস্তে আমার নাম ধরে ডাকল, এই বাবলা। গলার স্বর শুনেই বুঝলাম সন্তু, অথচ বুঝতে পারলাম না কখন ও পাশে এসে দাঁড়ালো। চোখ খুলে ওর দিকে ঘুরে বললাম, কি রে, তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তোর পাশেই ছিলাম, উত্তর দিল সন্তু। তাহলে আমি তোকে দেখতে পাচ্ছিলাম না কেন? অন্ধকারে ওরকম হয়। সন্তু আমার পাশে এসে দাঁড়ালেও ওর মুখটা ভালো দেখতে পাচ্ছিলাম না, তবে ওকে কাছে পাওয়ায় আমার ভয়টা কমতে শুরু করলো। আমি বললাম, সন্তু, একটা আমও আজ পাচ্ছি না, কপাল খারাপ, চল বাড়ি ফিরে যাই। আমার কথায় গুরুত্ব দিল না সন্তু, বলল, ফিরে যাব কি, তার চেয়ে ভাবলা চল আমরা গড়পাড়ের আম বাগানে যাই। এদিককার বাগানের আম ধারে কাছের লোকজন কুড়িয়ে নিয়ে গেছে। অত দূরে কেউ আম কুড়োতে যায় না, ওখানে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। সন্তুর কথা শুনে আমি একটু অবাক হলাম। ওর বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? গড়পাড়ের আমবাগান এখান থেকে অন্তত মাইল 2 দূর হবে। নদীর সরু বাঁধের ওপর দিয়ে হাঁটতে হবে এক টানা। দিনের বেলা হলে না হয় একটা কথা ছিল, এই নিশুতি রাতে ওখানে কেউ যায় বলে আমি শুনিনি। ধারে কাছে মানুষের ঘরবাড়িও নেই। বাগানের মধ্যে এতক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। খানিক আগে পাখির চিৎকার শুনে আচমকা ভয় পাওয়ায় সেই ক্লান্তি এখন শরীরে জেঁকে বসেছে। রাত কত হয়েছে জানি না। একবার ভাবলাম গড়পাড়ের আমবাগানে যাব না, ফিরতে দেরি হলে বাড়ির লোকজন জেনে যেতে পারে, তখন আম কুড়োনো বরাবরের জন্য ঘুচে যাবে। আবার ভাবলাম এত কষ্ট করার পরেও একটাও আম নিয়ে বাড়ি ফিরব না, পকেটের ব্যাগ পকেটেই থেকে যাবে। 7-5 ভেবে শেষ পর্যন্ত সন্তুর কথায় রাজি হয়ে গেলাম। ওকে বললাম, সন্তু, গড়পাড়ের বাগানে যেতে পারি, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। নিশ্চয়ই। একটু মুচকি হেসে সন্তু সম্মতি জানালো। অন্ধকারে ওর মুখের হাসি দেখতে না পেলেও গলার স্বর শুনে তা বুঝলাম। আমি খুব ভয় পেয়ে গেছি ভেবে বোধহয় ওর ওই হাসি। নদীর বাঁধের ওপর দিয়ে আমরা দুজনে হাঁটছি। বাঁধটা সরু থাকায় দুজনের পাশাপাশি হাঁটা সম্ভব হচ্ছিল না। সেজন্য সন্তু আগে যাচ্ছিল, আমি পেছনে। তাড়া থাকায় সন্তু এবার এত জোরে হাঁটতে শুরু করেছে
যে আমি কিছুতেই ওর সঙ্গে তাল রাখতে পারছিলাম না। পেছন থেকে মনে হচ্ছিল ও যেন উড়ে যাচ্ছে। নদীর চড়া, জলের মৃদু স্রোত, চারপাশের গাছপালা, পাট ক্ষেত, দূরের আমবাগান, সামনে সন্তু। জ্যোৎস্নার আলোয় চারপাশের সব কিছু আবছা দেখালেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার মনে হলো নদীর ধারে জ্যোৎস্না লোকালয় থেকে আরও বেশি উজ্জ্বল হয়। হাঁটতে হাঁটতে আমরা বাঁধের পাশে মাঝিদের কুড়ে ঘর পার হয়ে গেলাম। সন্তু আগে থাকায় আমাদের কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দুজনেই চেষ্টা করছিলাম গড়পাড়ের আমবাগানে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তাড়াতাড়ি করায় হাঁটতে আমার বেশ কষ্টই হচ্ছিল। মাঝে মাঝেই সরু বাঁধের ওপর পা ঠিকমতো পড়ছিল না, ফড়কে যাচ্ছিল। দু একবার হোঁচট খেতে খেতে বেঁচে গেছি। বাঁধের ওপর আবার গরমের দিনে সাপের খুব ভয়। না দেখে শুনে একবার পা ফেললে আর নিস্তার নেই। অথচ সন্তুর হাঁটা দেখে মনে হচ্ছিল ও এসবের কোনো পরোয়া করছে না। কতক্ষণ এভাবে একটানা হেঁটেছি মনে পড়ছে না। হঠাৎ কে যেন পেছন থেকে ছুটে এসে আমায় জাপটে ধরল। আমি ছটফট করে নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করলাম, পারলাম না। আমার ছটফটানি থামতে সে পেছন থেকে আমার গালে প্রচণ্ড জোরে একটা চড় মারল। চড় খেয়ে আমি নিস্তেজ হয়ে পড়লাম। কোনো মতে নিজেকে সামলে নিয়ে ঘাড় ঘুরিয়ে দেখি উদাস মিয়া আমাকে ধরে রেখেছে। উদাস মিয়া নৌকো চালায়, আমাদের খুব পরিচিত মাঝিও। চোখাচোখি হতেই ও বাজখাই গলায় জিজ্ঞাসা করল, কেউ কোথাও নেই এই নিশুতি রাতে একা একা তুমি কোথায় যাচ্ছিলে? মরা স্বাদ হয়েছে তোমার? মরতে যাব কেন? আমি আর সন্তু গড়পাড়ের আমবাগানে আম কুড়োতে যাচ্ছিলাম। ধরা গলায় উদাস মিয়ার জেরার উত্তর দিলাম আমি। কোথায় সন্তু? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না তোমার সঙ্গে। উদাসের গলার স্বর আবার কাঁপিয়ে তুলল রাত্রির নিস্তব্ধতাকে। সামনের দিকে হাত দেখিয়ে আমি বললাম, ওই তো আগে হেঁটে যাচ্ছে। আমার আর উদাসের কথাবার্তা শুনে সন্তু দাঁড়িয়ে পড়েছিল। হাত তুলে ওকে দেখাতেই ও পেছন ফিরে তাকালো। এদিকে চড় খেয়ে উদাসের হাতের বাঁধনের মধ্যেই আমি তখন থরথর করে কাঁপছি। সন্তু পেছন ফিরে তাকাতেই ওর মুখের চেহারা দেখে আমার বুকের রক্ত আরও হিম হয়ে গেল। ও কীরকম মুখের চেহারা সন্তুর? সন্তুর অত সুন্দর মুখটাকে এক নিমেষে কে এরকম হিংস্র করে দিল? গলার স্বরটাও বদলে ভয়ঙ্কর হয়ে উঠল হঠাৎ। ওরকম গলার স্বর কোনো মানুষের হতে পারে না। এই সন্তুকে আমি চিনি না, এই সন্তুকে আমি দেখিনি কোনো দিন। কিন্তু ও আমাকে চেনে। জিজ্ঞেস করল, কিরে বাবলা, আম কুড়োতে আর যাবি না? উত্তর দেবার মতো অবস্থায় আমি তখন নেই। উদাস মিয়ার চর খাবার পরেও শরীরে যা জোর ছিল, সন্তুর বিভৎস মুখ আর ভয়ঙ্কর গলার স্বর শুনে তাও হারিয়ে গেছে। গলা বুক শুকিয়ে কাঠ। ঠোঁট দুটোতেও কোনো সার খুঁজে পাচ্ছিলাম না। আমি কিছু বলছি না দেখে ও আবার বলল, যা, এ যাত্রায় খুব বেঁচে গেলি। কথা শেষ হতে না হতেই আমার চোখের সামনে সন্তুর চেহারাটা যেন ভোজবাজিতে হঠাৎ মিলিয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখি মায়ের বিছানায় শুয়ে আছি। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে মা, বাবা, দাদা, উদাস মিয়া আর সবার সামনে সন্তু। সন্তুকে সবার সঙ্গে দেখতে পেয়ে আমি কীরকম বোকা হয়ে গেলাম। ওর বিভৎস মুখের চেহারা, ভয়ঙ্কর গলার আওয়াজ আবার আমার মনে পড়ে গেল। বিছানার ওপর ধর্মর করে উঠে বসে ভয়ার্ত গলায় বললাম, সন্তু, তুই এখানে? সন্তু কিছু বলল না। আমার কথা শুনে বাবা এক পা সামনে এগিয়ে এসে বললেন,
সন্তু বাড়িতে ঘুমিয়েছিল। তারপর শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করলেন, তুই কার সঙ্গে আম কুড়োতে যাচ্ছিলি বাবলা? কার সঙ্গে আবার? সন্তুর সঙ্গে, মনে মনে উত্তর দিলাম। কিন্তু বাবা বলছেন সন্তু বাড়িতে ঘুমিয়েছিল। তাছাড়া উদাস মিয়াও আমার সঙ্গে সন্তুকে দেখতে পায়নি। তাহলে কে আমার সঙ্গে আম কুড়োতে গিয়েছিল? উদাস আমাকে ধরে না ফেললে সে আমাকে কোথায় নিয়ে যেত? কোন বাগানে আজ আম কুড়োতাম আমি? অনেক চিন্তা করেও সেই মুহূর্তে আমি নিজের থেকে এর কোনো উত্তর খুঁজে পেলাম না। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রদীপচন্দ্র বসুর লেখা গল্প সন্তু কোথায়। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।